হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা একটু মিউচুয়াল ফান্ড নিয়ে প্রথমে কথা বলবো। আমাদের এখানে যারা ভিউয়ার, আমি আগেই বলেছি দুভাবে বিভক্ত আর কি। কিছু ভিউয়ার্স আছে মিউচুয়াল ফান্ড পছন্দ করে, কিছু ভিউয়ার্স আছে ডাইরেক্ট ইকুইটি মানে ডাইরেক্ট স্টক নিয়ে আলোচনা পছন্দ করে। তো কিছুদিন ধরে ডাইরেক্ট স্টক নিয়ে আলোচনা হচ্ছিল, মার্কেট নিয়ে আলোচনা হচ্ছিল। তা আজকে একটু মিউচুয়াল ফান্ড নিয়ে প্রথমে আলোচনা করি, তারপরে মার্কেট নিয়েও আলোচনা করব। কিছু কোশ্চেন অ্যান্সারেরও আলোচনা হবে, যেসব কোশ্চেন আপনারা করেছেন। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে, তো যারা রিটায়ারমেন্ট করছেন বা এসডব্লিউপি চাইছেন, তো তাদের এরকম কোশ্চেন আসে যে কোন ফান্ডে করলে ভালো হয় বা কত পার্সেন্টেজে আমি এসডব্লিউপি নেবো। তো এইগুলো ধারণা পুরোপুরি ক্লিয়ার থাকে না, যে কারণে অনেক ভুল হয়। সে ভুলগুলো বাঁচার জন্যই আমাদের এগুলো জানা দরকার আছে। তো যেটা মেন মানে পার্সেন্টেজ আমি বলবো, যে অনেকে ভাবেন যে বেশি পার্সেন্টেজ আমি উইথড্রল করে নেবো। মার্কেট হয়তো যখন ভালো থাকে তখন 9%, এমনকি 10%-এরও আমি দেখেছি উইথড্রল করতে থাকে ক্যাপিটাল থেকে। কিন্তু এগুলো মারাত্মক রিস্কি। আমি সবসময় বলি যে যতটা পারবেন কম পার্সেন্টেজ লাগান, মানে 6% ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 7%-এর ওপরে যাওয়াই উচিত নয়, নাহলে আপনার ক্যাপিটালের ওপরে লোড পড়ে। আর একটা সবথেকে বড় জিনিস আমি দেখেছি যে দুজন ধরুন ইনভেস্টার আছে, কেউ ইনভেস্টমেন্ট করলো, তারপর থেকে এসডব্লিউপি চালু করে দিল। আর কোনো ক্লায়েন্ট ইনভেস্টমেন্ট করছে, সে 1 বছর বা 1.5 বছর অপেক্ষা করলো, তারপরে এসডব্লিউপি চালু করছে। তো তার ভ্যালুয়েশন অনেক বেটার থাকবে এবং সে অনেক সেফ জোনে থাকবে। তো আমিও আমার ক্লায়েন্টদের সেটাই সাজেস্ট করি যে আপনি ইনভেস্টমেন্ট ধরুন রিটায়ারমেন্ট করছেন 60 বছর বয়সে, তো তাকে 58 ইয়ার্স থেকেই আমি এসডব্লিউপির জন্য প্রিপেয়ার করার চেষ্টা করি, যাতে 2 বছর তার রিটায়ারমেন্টের ফান্ড ওখানেই পড়ে থাকে এবং একটু সামান্য হলেও গ্রো হয়। তাহলে কি হয়, কুশনিংটা চলে আসে, যে যেটা বেড়ে গেল মার্কেট বাড়াতে, তো সেই জায়গা থেকে সে 6% বা 7% নিল, তাতে আর মার্কেট পরবর্তী ক্ষেত্রে যখন ফলও হয় তখন কিন্তু ক্যাপিটালের ওপরে লোড পড়ে না, যেটা বেশিরভাগ ক্লায়েন্টের হয়, যে ইনিশিয়াল স্টেজেই ইনভেস্টমেন্ট করে সেখান থেকে 7-8% বা 9% রেটেও বের করতে থাকেন। তো অনেকে ডিভিডেন্ড পে আউট প্ল্যানে ইনভেস্টমেন্ট করেন, তো আমি একদমই পছন্দ করি না। কেননা ডিভিডেন্ডটা কোম্পানি কোনো গ্যারেন্টিড না যে আপনার মাঝে মাঝে ডিভিডেন্ডের রেশিও মানে কম বেশিও হতে পারে। মার্কেট এক্সট্রিম খারাপ জায়গায় থাকলে ডিভিডেন্ড অনেক সময় বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে সবসময় গ্রোথ প্ল্যানে ইনভেস্টমেন্ট করে সেখান থেকেই আপনারই টাকা, সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ বের করতে থাকেন। তো এক্ষেত্রে সবথেকে আইডিয়াল 6% কিংবা ম্যাক্সিমাম হলে 7% টাকা এখান থেকে বের করবেন। আমি দেখেছি আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে, অন্য কোনো অ্যাডভাইজার তাকে করিয়ে দিয়েছে যে ইকুইটি ফান্ডে রেখে এসডব্লিউপি করছে। তো এটা খুবই খারাপ জিনিস। কখনোই ইকুইটি ওরিয়েন্টেড মানে কোনো মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ডে খুব ভালো করছে সেখান থেকে এসডব্লিউপি কখনোই করা উচিত নয়। যদি একদম আপনার 10 বছর বা 5 বছর আগে স্মল ক্যাপ কেনা ছিল, ধরুন 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা ছিল, সেটা বেড়ে 15 লাখ 18 লাখ বা 20 লাখ টাকা হয়ে গেছে, এবার সেখান থেকে যদি আপনি 6% 7% করে উইথড্রল করেন সেটা ঠিক আছে। কিন্তু আপনি ঢুকলেনই পাস্ট পারফরমেন্স দেখে, ধরুন একটা কোনো মিড ক্যাপ হয়তো 16% রিটার্ন দিয়েছে, সেটা দেখে যদি আপনি ইনভেস্টমেন্ট করে দিন যে 16% আমার তো রিটার্ন এসছে লাস্ট বছর, তো আমি এখান থেকে 9% করে উইথড্রল করি, তো এটা কিন্তু একটা ব্লান্ডার। এরকম কখনোই করা উচিত নয়। সবসময় একটু মানে ডিফেন্সিভ ফান্ডে এসডব্লিউপি করা উচিত। সবথেকে বেস্ট হয় মানে একদমই যদি আপনি ক্যাপিটালের ওপরে লোড না ফেলতে চান, তাহলে ব্যালেন্স অ্যাডভান্টেজ এইসব ফান্ডে ইনভেস্টমেন্ট করা ভালো। আর সেখানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হওয়ার একটু মানে প্রবলেম আছে, মানে সেইভাবে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয় না। সব থেকে ভালো হয় যে অ্যাগ্রেসিভ হাইব্রিড ইকুইটি যে ফান্ডগুলো আছে, সেই সব ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করা যায় এবং সেখান থেকে যদি একটা রিজনেবল পার্সেন্টেজ 6 বা 7% যদি আপনি উইথড্রল করেন, তাহলে আপনার মান্থলি ইনকামও আসতে থাকবে এবং দেখা যাবে যে 3 বছর বা 5 বছর পরে আপনার কিন্তু ওখানেও গ্রোথ আসছে। এবং সব থেকে আইডিয়াল হয় যদি ইনভেস্টমেন্ট করার পর 1 থেকে 2 বছর আপনি জাস্ট ছেড়ে দিন, যে ওখানে যেমন গ্রো করলো তার 2 বছর পর থেকে এসডব্লিউপি নিন, তাহলে কিন্তু মার্কেটের কারেকশনে আপনার কিন্তু কোনো যায় আসবে না। আপনি একদম সুন্দর লাইভ লিড করবেন,
রাতের ঘুম ভালো হবে, আপনার এসডব্লিউপির ভ্যালুয়েশন নিয়েও চিন্তা থাকবে না। তো কোন ফান্ডে এসডব্লিউপি করলে ভালো হয়, জাস্ট আমি একটা ফান্ড নিয়ে আজকে আলোচনা করছি, মানে আমার এটা কোনো রেকমেন্ডেশন নয়। যত ইকুইটি হাইব্রিড ফান্ড আছে অ্যাগ্রেসিভ, তার পারফরমেন্স আমি দেখছিলাম, তার মধ্যে যে ফান্ডটা আমার সবথেকে কনসিস্টেন্ট লাগছে, যেমন আমি আপনাদের দেখাই যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড, এই ফান্ডটার পারফরমেন্স কিন্তু খুবই কনসিস্টেন্ট। তো এর যদি আমি রিস্ক অ্যানালিসিস করি, তো এখানে আমি দেখছিলাম যে শার্প রেশিও পিআর অ্যাভারেজের থেকে 1.29 অনেক বেশি আছে, মানে শার্প রেশিও যত বেশি থাকবে তত ভালো। জেনসেন আলফা পিআর কম্পারিজনে 0.83, সেখানে 5.10, এবং টেনার রেশিও 14.83, যেখানে পিআর কম্পারিজনে 9.99। আর ফান্ডের লো ভোলাটিলিটি আছে, যেটা আপনার বিটা বলে, যে দেখুন নর্মাল ইকুইটি হাইব্রিডে 0.88 বিটা, সেখানে 0.78 বিটা। তো খুবই ভালো যে ভোলাটিলিটি লো, কিন্তু রিটার্নের দিক থেকে কিন্তু অনেক বেশি রিটার্ন জেনারেট করছে। আমরা যদি ফান্ডের পারফরমেন্স দেখি, তো এখানে মোটামুটি 29টা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড আছে। আমি যে ফান্ডের কথা বলছি, দেখুন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি ডেট ফান্ড। তো ফান্ডটির AUM আছে প্রায়, ভালো AUM আছে 49,641 কোটি টাকা। লাস্ট 1 ইয়ারে রিটার্ন দিয়েছে 13.31, লাস্ট 3 ইয়ার্সে 19.41, লাস্ট 5 ইয়ার্সে 21.93, লাস্ট 7 ইয়ার্সে 18%, লাস্ট 10 ইয়ার্সে 16%। এগুলো সব পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন। সব থেকে যেটা দেখতে হয় রোলিং রিটার্ন, দেখুন লাস্ট 3 ইয়ার্সে রোলিং রিটার্ন 23%, আর লাস্ট 5 ইয়ার্সে রোলিং রিটার্ন 25.36। তো রোলিং রিটার্ন মানে যে কোনো অবস্থাতেই, যে কোনো ডেটেই যদি কেউ ইনভেস্টমেন্ট করে, তো 3 বছর বা 5 বছরের জন্য, তো সেখানে 23 এবং 25% রিটার্ন এসছে, মানে অভাবনীয় রিটার্ন। এত ভালো রিটার্ন, অথচ রিস্ক খুবই কম। যদি আপনি পোর্টফোলিওতে গিয়ে দেখেন, এখানে যদি আমরা পোর্টফোলিওতে গিয়ে ক্লিক করি, তো দেখুন ইকুইটিতে আছে 74.52%, ডেটে আছে 19.87%, আর আদার্সে আছে 5.6, মানে অলওয়েজ 20% ডেট ফান্ডেও আছে। তো অ্যাসেট অ্যালোকেশন প্রপার রেখে ফান্ড ম্যানেজার যেভাবে রিটার্ন জেনারেট করছে, তো খুবই প্রশংসনীয় ব্যাপার। তো এই ফান্ডটি আপনারা দেখতে পারেন, ভাবতে পারেন। আপনি অবশ্যই আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ইনভেস্টমেন্ট করবেন। আমি এই চ্যানেলে কোনো রেকমেন্ডেশন করি না, আমি জাস্ট আলোচনার জন্য এই চ্যানেলে আসি, আপনাদের এডুকেশনাল পারপাসেই আসি। তো আমার কোনো ফান্ড আপনি রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, জাস্ট এডুকেশনাল পারপাস হিসাবেই আমি এখানে কিন্তু এই চ্যানেলে যা কিছু আলোচনা করি। এটা ছিল মিউচুয়াল ফান্ডের ব্যাপার। এবার মার্কেটের ব্যাপার নিয়ে একটু আলোচনা করছি। দেখুন নিফটি চার্ট আমি দেখাবো আপনাদের। তো কন্টিনিউয়াস আজকেও মার্কেট ভালো রকম ফল মানে ওভারঅল ভালোই। নিফটির স্টকের মধ্যে সব বেশিরভাগ স্টকেই কিন্তু রেড। তো এরকম হয়েই থাকে যে যখনই একটা ভালো খবর এলো যে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল ফাইনাল হচ্ছে, তারপরেও আবার মার্কেট এরকম ফল। তো মব এখানে মানে কমন পিপল সত্যি ঘাবড়ে যায় যে এটা হচ্ছে কি, এই মার্কেটে তো মনে হয় আর দমই নেই, যে মার্কেট হয়তো কোনো দিন বাড়বেই না। তো অনেক ইউটিউবারও আছে, সব স্বনামধন্য কিছু ইউটিউবার আছে যারা কিছুদিন আগেই দেখছিলাম তাদের সব ভিডিও, যে নাকি ইকুইটি মার্কেটের পালা শেষ, এবার গোল্ড আর সিলভারের পালা শুরু। তো এগুলো আমার কাছে খুবই হাস্যকর লাগে, যে তাদের শুভবুদ্ধি হোক, যে ইকুইটি মার্কেট যে যেন আর রিটার্ন দেবে না, গোল্ড সিলভারই হচ্ছে নতুন কারেন্সি। এখানে আর কিছু বলার নেই। আমার আগের ভিডিওগুলোতে আমি সবই বলেছি গোল্ড আর সিলভার নিয়ে, কীরমভাবে গোল্ড আর সিলভার আমি অ্যাভয়েড করতে বলেছিলাম এবং ওপর থেকে কতটা পার্সেন্টেজ পড়েছে। আমার যেটা মনে হয় এটা মানে যারা বিগ প্লেয়ার আছে তারা বটম ফিশিং করছে, যে পাবলিকের ধৈর্য কতটা আছে দেখছে, এবং পাবলিক কিন্তু অলরেডি ভালো ভালো স্টক থেকে বেরিয়ে গেছে। যে স্টকগুলো ভালো কোম্পানির স্টকে কিন্তু পাবলিক আর বলতে গেলে নেই। পাবলিক মানে ধৈর্যের সীমা ছাড়িয়ে পাবলিক যখন দেখছে না আর বাড়ছে না, তখন কিন্তু স্টপ লস যারা লাগায়, একটু ডাউন ফলে যখনই মার্কেট ওপেন করে তখনই স্টপ লস ট্রিগার হয় এবং পাবলিক আস্তে আস্তে বেরোতে থাকে। আপনি যদি TCS-এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, তো দেখুন TCS-এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার 71%, অনলি পাবলিকের কাছে 4.98 আছে, যেখানে পাবলিক মার্চের 2023-তে 5.36 ছিল। তো এখানে অনলি 4.98% পাবলিকের কাছে আছে, FII 10% এবং DII 12%। তো এখান থেকে বোঝা যায় যে কেন TCS-কে মানে TCS-এর মতো কোম্পানি 30%
ফলের পরেও আজকে কেন আরও গ্যাপ ডাউন ওপেনে খোলে। যদি আপনি টিসিএস এর চার্ট আমি খুলি, এখানে টিসিএস এর চার্ট আমি খুললাম, দেখুন আজকে সকালবেলায় এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে ওপেন করেছে একদম নিচে, ক্লোজ করলো ওপরে, মানে অলমোস্ট রিকভারি চলে এলো। এটা যদি 15 মিনিটস চার্টে আপনি যান তাহলে আপনি বুঝতে পারবেন যে যখন যে প্রাইসে ওপেন করলো 9:15-তে, তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াস রিকভারি এবং এখানে ওপরে গিয়ে ক্লোজ করলো। তার মানে বোঝাই যাচ্ছে যে এইসব জায়গাতে কারা গ্যাপ ডাউনে খুললো, তারপর থেকে কন্টিনিউয়াস বাই কারা করলো। তো এখানেই পাবলিক ট্র্যাপ হয়। তো এটা যুগে যুগে হয়ে আসছে। তো এখানে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। যদি আমার কোম্পানি ভালো থাকে, কোম্পানির আর্নিং ভালো থাকে, তো আমার এখানে ভয় পেয়ে কোনো কারণই নেই, ভয় পাওয়ার কোনো কারণই নেই, বরং অপরচুনিটি যে আমি এখানে যদি আমি এত কম প্রাইসে আমি যদি ট্রেড নিতে পারি, আমার ডেফিনেটলি লাভ হবে। এবার যারা একটু ওপরে কিনে রেখেছেন তাদেরই প্যানিক হয়, যখনই 10-20% ফল দেখেন তখন আর ধৈর্য রাখতে পারেন না, তখন তারা বেরিয়ে যান। তো নিফটির যদি চার্ট আমরা খুলে দেখি, তো নিফটির আমি চার্ট খুললাম। তো নিফটির চার্টে যেটা আমি আগেও এই চ্যানেলে বলেছিলাম যে নিফটিতে যেটা ফরমেশন হচ্ছে, চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। তো এইটা একটা বড় কাপ, তার সাথে হ্যান্ডেল, আবার এখানে একটা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন নিফটির চার্টে তৈরি হতে চলেছে। মানে এখানে যদি আপনার ফার্স্ট শোল্ডার তৈরি হয়ে গেছে, এখানে হেড তৈরি হয়েছে, আবার এখানে একটা শোল্ডার তৈরি হবে। এবার যেটা সাপোর্ট আছে মেনলি, এখানে যেটা সাপোর্ট ছিল সেই সাপোর্টের কাছে নিফটি কিন্তু দাঁড়িয়ে আছে। তো এবার যদি এই সাপোর্ট ভাঙে তাহলে নিফটি আরও নিচে আসতে পারে। তবে আমার মনে হয় না, যেভাবে লাস্ট 1.5 বছর ধরে মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে নিফটি 19শে সেপ্টেম্বর 2024-এ যে জায়গায় নিফটি ট্রেড করছিল, আজকে সেম নিফটি সেখানে ট্রেড করছে। আমরা যদি স্মল ক্যাপ ইন্ডেক্স দেখি, স্মল ক্যাপ 250 ইন্ডেক্স দেখুন একদম সেম 2024-এর 30শে মে স্মল ক্যাপ যেখানে ছিল সেখানেও এখানে একই জায়গায় ট্রেড করছে। তো আমার পোর্টফোলিও কিন্তু নেগেটিভে আছে। তো আমি এই নিয়ে কোনো ঘাবড়ে যাইনি। আমি জানি যে ওভারঅল ব্রডার ইন্ডেক্সেও কিন্তু নেগেটিভ আছে, শুধুমাত্র নিফটি সেন্সেক্সকে ওপরে তুলে রাখা হয়েছে, বাদবাকি কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপের ইন্ডেক্স কিন্তু অনেকটাই পড়ে আছে। এবং ওপর থেকে যদি আমরা দেখি স্মল ক্যাপ ইন্ডেক্স, তো টপ থেকেও কিন্তু 250 ইন্ডেক্স প্রায় এখানে 14% ডাউন আছে। তো আমার পোর্টফোলিও যদি 14-17% ডাউন থাকে তো চিন্তার কোনো কারণ নেই। যখনই মার্কেট কামব্যাক করবে তখনই আমাদের পোর্টফোলিও বাড়বে। তো এক্ষেত্রে ধৈর্য রাখাটাই হচ্ছে মেন দরকার, এবং ধৈর্য আসে কনভিকশন থেকে, এবং কনভিকশন আসে পড়াশুনো থেকে, আপনার রিসার্চ থেকে। তো কন্টিনিউয়াস রিসার্চ করতে থাকুন। যত মার্কেট আপনাকে পেন দেবে তত আপনি আপনার রিসার্চের পরিমাণ বাড়ান, তত আপনি সাউন্ড নলেজ পাবেন এবং আগামী দিনে আপনি নিশ্চয়ই ভালো করবেন। তো এক কথায় বলতে গেলে আইটি সেক্টর কিন্তু অলরেডি মানে বটম করেই নিয়েছে। আইটি সেক্টরে আমার মনে হয়, যেভাবে আমি যদি দেখছিলাম, তো আমি যদি আইটির সব কটার চার্ট খুলি, দেখুন ইনফোসিসেও একদম সেম চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, গ্রিন ক্যান্ডেল, নিচে খুলে ওপরে ক্লোজিং দিয়েছে। উইপ্রোতে সেম, নিচে খুলে ওপরে ক্লোজিং দিয়েছে। টিসিএসে নিচে খুলে ওপরে ক্লোজিং দিয়েছে। টেক মহিন্দ্রা একদম সেম চার্ট প্যাটার্ন। এইচসিএল টেক সব গ্রিন ক্যান্ডেল। ইটার্নাল ছোটোখাটো কোম্পানি আমি আর গেলাম না, এই প্রথম 5টা কোম্পানি দেখলেই বোঝা যায় যে আইটি সেক্টর অলমোস্ট কিন্তু বটম আউট করে ফেলেছে। এখান থেকে আস্তে 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 ওপরের দিকেই যাবে। তো এফআইআই ডিআইআর যদি আমরা সেলিং রিপোর্ট দেখি, দেখুন এফআইআই কিন্তু আর সেরকমভাবে বিক্রি করছে না। লাস্ট বিক্রি যেটা 5 ফেব্রুয়ারি করেছিল 2150 কোটি টাকার মাল, তো এখানে কিন্তু কালকেও কিন্তু এফআইআই কিন্তু পজিটিভ ছিল এবং ডিআইআই পজিটিভ আছে। তো চিন্তার কোনো কারণ নেই, দেখবেন 1-2 সপ্তাহের মধ্যে মার্কেট কিন্তু আবার রিবাউন্ড করবে আমার মনে হয়। কেননা যখনই কোনো ভালো খবর আসে, তার খবর আসার পরেও মবকে একটু জাস্ট ভয় পাওয়ার জন্য একবার মার্কেটকে নড়িয়ে দেওয়া হয়। তো এরকম ভয় কিন্তু বারবারই বড় প্লেয়াররা পাওয়াবে। আমাদের শক্ত থাকতে হবে, আমাদের নিজের কনভিকশন রাখতে হবে। তো আগামী দিনে আমরা সবাই ভালোভাবে নিজস্ব স্ট্র্যাটেজিতে আমরা যেমন করছিলাম সেই স্ট্র্যাটেজির ওপরে দম রেখে আমাদের ট্রেডিং করতে হবে। তো সবারই ভালো হোক এটাই আমি চাই, এবং আপনারা যেভাবে আমাকে ভালোবাসছেন আর যেভাবে আশীর্বাদ দিচ্ছেন, এবং আপনাদের ব্লেসিংস আমার খুব জরুরি। আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি, এবং আপনাদের ভালোবাসা
যেন এভাবেই পেতে থাকি। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।